আমরা এক পর্যায়ে শর্তহীনভাবে সরকারকে সমর্থন জুগিয়েছিলাম। সরকার এটার অর্থ বুঝতে পারেনি, এটা তাৎপর্য বুঝতে পারেনি। রাজনৈতিক দলগুলোর এই যে একটা সমর্থন, তাকে যে কাজে লাগানো, ব্যবহার করা, প্রজ্ঞা দূরদর্শিতার অভাবে সরকার ব্যর্থ হয়েছে। শুরুতেই তারা পক্ষ অবলম্বন করেছে। সে অবলম্বন করতে যে ছাত্র তরুণদের বিপুল সম্ভাবনাকে অনেকখানি তারা যেমন নষ্ট করেছেন, তাদেরকে তারা কিছুটা পথভ্রষ্ট করেছেন, এবং যেই তরুণ যুবকদেরকে অভ্যুত্থানের জন্য আমরা বুকে জড়িয়ে নিয়েছি, যারা আমাদের ভবিষ্যৎ যারা তৈরি করবেন, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব বলি, সামাজিক নেতৃত্ব বলি, সমস্ত জায়গাতে অভ্যুত্থানের উৎসাহ লগ্নেই অল্প দিনের মধ্যে সরকার তাদের উপরে ভর করতে যে রাজনৈতিক দল জনগণের উপরে ভর করার পরিবর্তে তারা অল্প কিছু তরুণদের উপরে তারা ভর করতে চেয়েছেন। সেটা করতে যে তরুণদের বিপুল সম্ভাবনার একাংশকে তারা নষ্ট করেছেন, পথ হারিয়ে ফেলেছেন, নিজেরাও বিতর্কিত হয়েছেন। এবং তারা শুধু এই তরুণদের ভবিষ্যৎকে তারা কিন্তু নষ্ট করেন, এবং তারা যে লক্ষ লক্ষ তরুণ যুবক এবারকার এই দেশ রক্ষার ডাকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা জেগে উঠেছিলেন, যাদের অনেকের মধ্যে এখন হতাশা, অনেকের মধ্যে এখন কিছুটা স্বপ্নভঙ্গের কিছুটা আশা, স্বপ্নভঙ্গের কষ্ট, এই অপরাধটা কিন্তু মারাত্মক। এবং যে তরুণরা রাজনীতি বিমুখ ছিলেন এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান, সেই তরুণদেরকে লাখে লাখে রাজপথে নেমে এসেছিল। তো এই সরকার গোটা একটা প্রজন্মের বিরুদ্ধে সরকারের এই যে পক্ষ অবলম্বন করতে যে সম্ভাবনাকে যে নষ্ট করা, শুধু কজন তরুণ না, কয়েক এই বিশাল প্রজন্মকে তারা যে হতাশায় নিবদ্ধ করা, এটা অনেকগুলো ফৌজদারি অপরাধের চেয়ে অপরাধটা অনেক বেশি বড়। এটার ক্ষতিটা আজকে বোঝা যাবে না, আগামী 2 বছর 5 বছর 10 বছর পরে এটার ক্ষতিটা বোঝা যাবে। এবং সেই জায়গা থেকে আর আমাদের আমি একটু উল্লেখ করলেন, অতীতে আমি 69 থেকে বাংলাদেশে যারা রাজপথে, যদি 69 থেকে 24 ধরেন, বাংলাদেশে যদি আপনি এখন বেঁচে থাকা যদি 100, 200 বা 500 লোক বলেন, তাহলে বিরল এই মানুষদের মধ্যে আমি একজন, যারা 69-এর গণঅভ্যুত্থান থেকে 24 পর্যন্ত কখনো কর্মী, কখনো সমর্থক, ছাত্র আন্দোলনের সংগঠক, কখনো শ্রমিক আন্দোলন, কৃষক ক্ষেত মজুর আন্দোলন, রাজনৈতিক আন্দোলনে আমি যার মধ্যে অংশগ্রহণকারীদের একজন। কিন্তু কথাটা কেন বললাম, কোন অভ্যুত্থানের কোন ফ্রন্ট লাইনাররা এত 6 মাস 1 বছরের মধ্যে নিজেদেরকে এরকম বিতর্কের জায়গায় নিয়ে যান নাই। অভ্যুত্থানের পর কেউ তাৎক্ষণিকভাবে কেউ কোনো ভাগ বসাতে চান নাই। আমাদের এবারকার অভ্যুত্থানের কিছু ফ্রন্ট লাইনাররা ভাগ বসাতে যে নিজেদের ভবিষ্যৎটাকে তারা অনেকে যেমন কালিমা লিপ্ত করে ফেলেছেন, অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে গেছেন, তাদেরকে নিয়ে আমাদের যে বুক ভরা ভালোবাসা, স্বপ্ন আকাঙ্ক্ষা, এটাকে তারা অবিচার করেছেন আমাদের এই ভালোবাসার প্রতি। এবং সেখানে আমার মধ্যে গভীর কষ্ট, নিশ্চয়ই অ্যানির কষ্ট আছে, নিশ্চয়ই এই পাশে আমরা যারা বসে আছে, নিশ্চয়ই সবার মধ্যেই বিরাট একটা কষ্টের জায়গাটা আছে। এবং সেই জায়গাটা আমি মনে করি যে 1 বছরের মধ্যে এরকম একটা বিতর্কের মধ্যে পড়াটা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত। এবারকার অভ্যুত্থান যেটা অসহিষ্ণুতা জন্ম দিয়েছে, এবারকার অভ্যুত্থান একই সাথে একটা উগ্রবাদের যেভাবে জন্ম দিয়েছে, যে উগ্রবাদ নারীদেরকে আবার পেছনে নিয়ে গেছে, নারী অধিকারকে আবার প্রশ্নবিদ্ধ করছে, আবার মানুষের জানমালের নিরাপত্তাকে যারা আবার বিঘ্ন ঘটাচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে প্রথম দিকে কমাসে সরকারের ছত্রছায়ায় এই মব সন্ত্রাসগুলো সংগঠিত হয়েছে। এবং এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। এবং সরকারের মধ্যে অনেকগুলো সরকার একসাথে কাজ করাতে সরকার যে কাজটুকু করতে পারত, সে কাজটাও সরকার ঠিক মতো করতে পারেনি। সরকারের কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে। আমি নিশ্চয়ই প্রফেসর ইউনুসকে সেজন্য ধন্যবাদ জানাবো। আমি কদিন আগে প্রফেসর ইউনুসকে বলেছি আমাদের সঙ্গে আলোচনায় যে আমরা আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই। একটা দেশে এতগুলো সরকার, আমরা প্যারালেল কয়েকটা সরকার চালাবে, ছাত্র তরুণরা এক ধরনের সরকার চালাবে, এতগুলো সরকার চললে দেশে একটা ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থা জন্ম নিয়েছে, একটা সামাজিক নৈরাজ্যের জন্ম নিয়েছে, এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যেরও
জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করছে। কিছু রাজনৈতিক লুম্পেন, কিছু বদমাশ, হুলিগান, তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের সামাজিক অনাচারের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে এবং একই সাথে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে গত 53-54 বছরের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে। রোহিঙ্গা সংকট, তিন পার্বত্য জেলার যে বহুমাত্রিক সংকট, এবং ভারত কমাস ধরে, ভারত যেহেতু আমাদের অভ্যুত্থানকে মেনে নেয়নি, আমাদের যেটাকে আমি বলি রেজারেকশন, আমাদের এই পুনরুত্থান, এই 17-18 কোটি মানুষের এবার গণজাগরণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যে আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যে গত 18 কোটি মানুষ বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল। ভারত আওয়ামী লীগের এই পরাজয়কে ভারত নিজের পরাজয় হিসেবে বিবেচনা করেছে। এই সব প্রভাবলি দিল্লি সাউথ ব্লক এখনো তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এই জন্য বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা এখন অব্যাহত আছে। বিদ্যমান একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকে, এই ঝুঁকিটা আরো বাড়তে থাকবে। আমরা প্রফেসর ইউনূসকে কথাটা বলেছি, আপনার উচিত হবে বিচারের ব্যাপারে আমরা একমত, সংস্কারের ব্যাপারে আমরা যেটুকু ঐকমত হয়েছি, অনতিবিলম্বে জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই এবং সমঝোতা সনদ স্বাক্ষর করতে চাই। এরপরে বাকি থাকে নির্বাচন। একটা নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া আমাদের বহুমাত্রিক যে ঝুঁকি, যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কোনোভাবেই সেটাকে সম্ভব হবে না। সরকার তারা ইতিমধ্যে তারা একটা আলোচনা করেছেন, আগামী বছরের রোজার আগেই মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস তিনি ঘোষণা দিয়েছেন। ইলেকশন কমিশন ইতিমধ্যে তারাও ধারণা দিয়েছেন যে তারা ডিসেম্বরে তারা এটা সম্পূর্ণ তফসিল ঘোষণা করবেন। ইতিমধ্যে দুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন ফেব্রুয়ারির মধ্যভাগে আগামী বছরে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনটা, এবং আমি বলেছি সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হবে। 17 বছর ধরে আমরা যেই মানুষের ভোটাধিকার প্রয়োগে অপেক্ষা, যে তরুণরা এখানে বসে আছেন, এই তরুণরা 3-3.5 কোটি মানুষ ভোট কি বলে তারা জানেই না। তারা এটা হাসিনা পুরোপুরি এটাকে তারা ভুলিয়ে দিয়েছিলেন। ফলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচিত সরকার করব, যে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ হবেন, যেখানে জবাবদিহি করবেন, এবং যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচিত হওয়ার পরে কেউ নিজেদেরকে জমিদার মনে করবেন না, কেউ নিজেদেরকে তহসিলদার মনে করবেন না, কেউ নিজেদেরকে নতুন একটা শাসক হিসেবে নিজেদেরকে বিবেচনা করবেন না। এটা আমাদের পাবলিক অঙ্গীকার। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি এটা আমাদের শুভ যাত্রার দিকে আমরা করতে পারবো। প্রফেসর ইউনূস বলেছেন 3 দিন আগে তার দ্বিতীয় ইনিংস তার শুরু হলো, দ্বিতীয় অধ্যায় শুরু হলো। আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে বার্তাটা পৌঁছাতে চাই। আপনার দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে যেসব কারণে আপনার সরকার বিতর্কিত হচ্ছেন, এই বিতর্ক থেকে মেহেরবানি করে আপনারা বেরিয়ে আসুন। প্রয়োজন বোধে আপনারা উপদেষ্টা মন্ডলী ছোট করুন। যারা বিতর্কিত হয়ে আছেন তাদেরকে অনুরোধ করেন সেখান থেকে অব্যাহতি নেবার জন্য, কারণ আপনাদেরকে অনেকটা নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে। কোন বিতর্কের মধ্যে যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে আমার নির্বাচন অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বে, নানা অপ্রয়োজনীয় প্রশ্ন আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা আপনাদেরকে বিতর্কিত করতে চাই না, এবং আমরা সংস্কার বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনটা আমরা সম্পন্ন করতে চাই।